চলচ্চিত্র আমাদের ভালো লাগার এবং ভালোবাসার একটা জায়গা। আমাদের জীবনের গল্প থেকেই যেন নির্মিত হয় সিনেমা। আর এই সিনেমা পর্দায় দেখে আমরা কখনো হাসি, কখনো কাঁদি, আবার কখনো বা আবেগে আপ্লুত হয়ে যাই। আর পর্দার মানুষগুলো তাদের দেখে দেখে আমাদের মনের মধ্যে এমন ভালোবাসার জন্ম হয়, তাদের স্টাইল, তাদের হাসি, তাদের কথা বলা সবকিছুই যেন আমাদের অনেক ভালো লাগে। আর চলচ্চিত্র ঘিরে যেন আমাদের ভালো লাগা, ভালোবাসা সবকিছু। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চমৎকার আয়োজন তারকা কথনে। আরশিয়া থাকছে আপনাদেরই সাথে। যেহেতু তারকা কথন, তো একজন তারকা অবশ্যই আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি আর কেউ নন, সুপারস্টার কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি সবসময় আপনাকে পেলে খুব গর্ববোধ করি ভাইয়া। আমারও খুব ভালো লাগে, অনেক জায়গায় দেখা হচ্ছে। জি ভাইয়া, এখন কি নিয়ে ব্যস্ততা, আসলে কি কি কাজ করছেন? ব্যস্ততা এখন আমার আসলে আমার জীবনের চাওয়া পাওয়া, ব্যস্ততা এবং টার্গেট টোটালটাই হলো গিয়ে আমার নিরাপদ সড়ক চাইনি। কারণ হলো গিয়ে যে টার্গেটটা আছে বলেই কিন্তু মানে এখনো আমি সচল, আমি এখনো উদ্যমে কাজ করতে পারি। যদি এটা না থাকতো, কারণ চলচ্চিত্র তো সবসময় মানুষের আসলে এটা ধরে রাখতে পারে না। তো হয়তো বা মানে এখন যতটা ফিট আছি, যতটা এনার্জেটিক আছে, এটা হয়তো থাকতে পারতাম। আমরা একটু শুরুর দিকে যেতে চাই। আপনার ক্যারিয়ারের শুরুটা ছিল 1977 সালে, যতটুকু আমি শুনেছি, এবং সেই শুরু গল্পটা জানতে চাই। ইলিয়াস কাঞ্চন আসলে কি চিন্তা ভাবনা করে চিত্রনায়ক হলেন? আসলে কোন প্রিপারেশন ছিল নাকি হঠাৎ করে চলে আসা? আমার চিন্তা ভাবনা এখানে কাজ করে না। আচ্ছা। কারণ হলো গিয়ে যে প্রতিটি সৃষ্টিকেই আল্লাহ তাআলা মানে একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু তৈরি করে। আমরা এই জিনিসটা বুঝি না। আমরা মনে করি দুনিয়াতে আসছি, আমরা এসে বাবা মা দেখি, ভাই বোন দেখি, পরিবেশ দেখি, তারপরে একটা ইনকাম করার জায়গা খুঁজি, বড় হই, লেখাপড়া করে বড় হয়ে ইনকাম করি এবং একটা সময় নিজেই খেয়ে দিয়ে মরে যাই। যখন প্রথম সিনেমার অফারটা আপনি পেয়েছেন, প্রথমবারের মতো ইলিয়াস কাঞ্চন ক্যামেরার সামনে, এইটাই হলো আমার ছোটবেলা থেকে আমার চলচ্চিত্র আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো এবং প্রতিদিনই দেখার চেষ্টা করতাম। প্রতিদিন তো আর পয়সা পাওয়া যেত না স্কুলের স্টুডেন্টদের। তো এই আমাকে ওই যারা প্রজেকশনিস্ট, যারা ওই যে সিনেমা হলে ছবি দেখায়, তাদের সঙ্গে ভাব করে তাকে 8 আনা দিতাম, 4 আনা দিতাম, দিয়ে ওখানে একটা টুলের মধ্যে বসিয়ে দিয়ে আমাকে মানে দেখার সুযোগ হতো। তো আমি এরকম ভাবে প্রতিদিনে দেখতাম। আমার জীবনের চতুর্থ স্টেজ নাটক, যেটা আমি অব দ্য মিলনায়তনে করেছিলাম, সেখানে সুভাষ দত্ত প্রধান অতিথি ছিল। আর কাকতালীয়ভাবে ওই সময় উনি এই বসুন্ধরা তৈরি করবে, নায়ক খুঁজছিলেন আর কি। তো উনি আমাকে দেখে ওখানে আমাকে পছন্দ করেন, তারপরে ওনার সঙ্গে দেখা করতে বললেন। তো যাই, ওনার সঙ্গে দেখা করি। তারপর উনি আমাকে বলে যে আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র এই উপন্যাসটা আমি পড়েছি কিনা। আমি বললাম যে না। বলে তুমি এখনই বাংলা বাজারে গিয়ে বইটা কিনা তুমি পড়ো, পড়ে এসে আমাকে বলো যে তুমি এটা করবে কিনা। আমার তো নায়ক হওয়ার মানে এত শখ, নায়ক ঠিক না, মানে চলচ্চিত্রে অভিনয় করার শখ। তো সেই জায়গায় আমি আমাকে বলে যে পড়ে এসে তাকে জানাবো। আমার তো পারি তো এখনই, পড়া টরা লাগবে না এখনই। তো যাই হোক, আমি ওখান থেকে আমি গেলাম, গিয়ে ওই বাংলা বাজারে ওই বইটা কিনলাম, মানে পরপর কয়েকবার পড়ে নিলাম আর কি। পড়ে এসে পরের দিন ওনাকে বললাম যে হ্যাঁ আমি কাজ করব। তো আমাকে জিজ্ঞেস করলো পরিবার থেকে কোনো বাধা আছে কিনা, কোনো যদি বাধা দেয় তাহলে তো তোমাকে নেওয়া যাবে না। আমি বললাম যে না, আমার ফ্যামিলি থেকে আমার কোনো রকমের প্রবলেম নেই, কোনো বাধা নেই। সেই বসুন্ধরা দিয়ে শুরু হয় 1977 সালে, এবং 1977 থেকে 1984 এই সময়টাতে ইলিয়াস কাঞ্চন বেশ একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছে। বেশ কষ্ট না, অনেক কষ্ট করেছেন তিনি জীবনে, এবং তারপরে আসলে 1984 সালে আঁখি মিলন সিনেমাটা। আঁখি মিলনে কি আসলে ক্যারিয়ারের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল ভাইয়া? আঁখি মিলন আসলে মানে ফার্স্ট মুভি, যেটা হলো প্রেমের একটা মুভি এবং সুপার ডুপার হিট হয়েছিল ওই সময়টাতে। ওটার মধ্যে ওরকম কোনো তারকা ছিল না, সুচরিতা ছিল, যেখানে প্রবীর মিত্র ছিল, নূতন ছিল, আমি ছিলাম, সাইফুদ্দিন ভাই ছিল, দারা শিকু ছিল, প্রবীর মিত্র ছিল। এই আর্টিস্ট নিয়ে কিন্তু এই গল্পটা। কিন্তু ছবি তো এখনো জানেন যে এখনো এটার গান স্টেজে মানে যারা পারফর্ম করে, অনেকে পারফর্ম করে, তারা এখনো সেই গান মানে করে। তো সেইটাই মানে আমি বলবো যে প্রথম সুপার ডুপার হিট ছবি আর কি। এবং এই ছবি মানে আমার কাছে পছন্দনীয়, আমি নিজেও এই ছবিটাকে আমি পছন্দ করি, কারণ ওই ছবির গল্পটা ছিল মূলত প্রেমের ছবি। এবং প্রেমটাকে আসলে সত্যিকার অর্থে যেভাবে আমি ফুটিয়েছি, আমার ক্যারেক্টারকে আমার
বহু জায়গা আমার নিজেরই খুবই ভালো লেগেছে। যে এটা হয় না যে নিজের কাজ মানে বলে বলছি তা না, কেন আমরা যখন ছবি দেখি যে জায়গায় ইমোশন আসার দরকার, আমার নিজেরটাই আমি দেখে আমার কিন্তু আমার চোখের মধ্যে সেই ইমোশনটা, চোখে মুখে আমার ইমোশনটা কিন্তু কাজ করছে, তখন বোঝা যায় যে ছবিটা আসলে কতটা ভালো হয়েছে। তো সেই ছবিটাই আমি বলবো প্রথম, তারপরে দিয়ে আর কি শুরু হলো আর কি মোটামুটি। মানে 1987 থেকে 1997 একদম পুরো স্বর্ণযুগ ইলিয়াস কাঞ্চনের, একদম সুপার ডুপার হিট, অনেক অনেক সিনেমা। তো ওই সময় তো অনেক নায়ক ছিল, ওয়াসিম ছিলেন, রাজ্জাক স্যার ছিলেন, আর অনেকে, জাফর ইকবাল ছিলেন, 12 জন নায়ক ছিলেন ওই সময় আপনার কম্পিটিটর। তাদেরকে আসলে কম্পিটিশনে নেমে কিভাবে ইলিয়াস কাঞ্চন হয়ে ওঠা ওই সময়, তাদের চ্যালেঞ্জ কি ছিল? আমি একটা কথা আমি বলি, এটা সকলের জন্য, আমার যারা প্রজন্ম, নতুন প্রজন্ম যারা যারা কর্মক্ষেত্রে যারা আসবে তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি। আমি সেই সময় কিন্তু চলচ্চিত্রে এসে আমি কাউন্ট করলাম যে কয়জন নায়ক আছে এবং তারা কি করে, তাদের পারফরমেন্স, কি ধরনের পারফরমেন্স তারা করে। সেই সময় আমি কোন ফিল্ডে ক্যাপচার করে আছে, কে কেমন কাজ করছে, তখনই ক্যালকুলেট করেছি যে 12 জন নায়ক যেখানে আছে তারা তো প্রতিষ্ঠিত, আমি তো নতুন, তাহলে আমাকে কেন নেবে, এই 12 জন থাকতে আমাকে কেন নেবে? তাহলে নিশ্চয়ই আমাকে এমন কিছু করতে হবে যে কাজগুলো আমার ডিরেক্টর, প্রডিউসার সহ আমার যারা অডিয়েন্স, যারা দেখে ছবি, তাদের কাছে ভালো লাগতে হবে, এক্সেপশনাল হতে হবে, আলাদা কিছু হতে হবে। তো তখন অলরাউন্ডার হতে হলে কি করতে হবে? তো তার একটা ক্যালকুলেশন থাকতে হবে। যেমন আমি একটা ছবি করেছিলাম, আমি আপনার মমতাজ আলীর, উজ্জ্বল ভাই ওটার প্রডিউসার ছিল, নসিব ছবিটা, সেই ছবি পুলিশ অফিসার চরিত্র ছিল। ওই ছবিটা আপনার 85-এ রিলিজ হয়, মার কাট, এবং আমার যে রোজেনা এবং আমার ওই ছবির গানের মধ্যে সিনেমা হলে মানুষ টাকা ছুঁড়ে মারছে, হ্যাঁ, এবং পুলিশ অফিসার হিসাবে মানে একটা দারুণ একটা নতুন একটা স্টাইল নিয়ে। এরপরে দেখি আমার কাছে সব পুলিশের ক্যারেক্টার আসছে, 6-7টা ছবি আসলো আমাকে পুলিশে। তখন এই যে আমার মাথায় কাজ করছে যে আমাকে তো অলরাউন্ডার হইতে হবে। এখন আমি যদি 6টা ছবি পুলিশের নিয়ে নিই, তার মানে কি এই 6টা ক্যারেক্টারও যদি সাকসেস হয়ে যায়, তাহলে আমি এর থেকে আর বেরোতে পারবো না, আমাকে কেউ আর অন্য জায়গায় নেবে না। ঠিক তেমনি ভাবে বেদের মেয়ে জ্যোৎস্না যখন এইরকম ব্যবসা হলো, তখন আপনি দেখেন আমি কিন্তু ফোক ছবি মানে করলে কিন্তু শুধু ফোক ছবিতেই আমাকে নেওয়ার শুরু করতো, কিন্তু আমার কাছে আসছে প্রচুর। কিন্তু ভাই আপনি সেই ভ্যারিয়েশনটা ধরে রেখেছেন, আমি এটা যাইনি, একদিকে যাননি না। এই যে ধৈর্য, এই যে লোভ সম্বরণ করা, এই যে ক্যালকুলেশন করা, এটা প্রত্যেকটা মানুষের, শিল্পী হোক, অন্য জায়গায় হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার এই ক্যালকুলেশন যদি না থাকে এবং লোভ সম্বরণ করার বিষয়টা যদি না থাকে, তাহলে আসলে বড়। যেহেতু ভাই বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে বলছিলেন, আপনি যে প্রোগ্রামে যান, মানে সেখানে হোস্ট যেই থাকুক, আমার মনে হয় সিনেমাটা নিয়ে কথা না বললে কোনো একটা কমতি থেকেই যায়। এখন পর্যন্ত, আজ পর্যন্ত কিন্তু এই সিনেমার রেকর্ডটা কোনো সিনেমাই ভাঙতে পারেনি। এই বিষয়ে একটু জানতে চাই ভাইয়া, যে এখনো যে মানুষ এত প্রশংসা করে এবং এই প্রজন্মের আমরা যারা আছি অনেকে কিন্তু সিনেমা সম্পর্কে জানে। এই ছবিটার ব্যাপারে যখনই আপনি দেখবেন, আমি ওই যে ছবিটি রিলিজ হয়েছিল 89-এ ছবি রিলিজ হয়েছে, এর মধ্যে যখনই কোন একটা ছবি একটু ভালো ব্যবসা করে, তখনই তারা বলে এটা বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ব্যবসা, কিংবা বেদের মেয়ে জ্যোৎস্নাকে ফেল করে ফেলেছে, হ্যাঁ, মানে বেদের মেয়ে জ্যোৎস্নার চেয়ে বেশি করে, বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে ফেলেছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড শুধুমাত্র অর্থনৈতিকভাবে না, কিন্তু এই ছবির যে অনেকগুলো রেকর্ড আছে, তো সেই রেকর্ডগুলো ভাঙার পরে যদি তারা এই কথা বলে, তাহলে আমার কাছে ভালো লাগবে এবং দর্শকদের কাছেও সেটা মানে পছন্দনীয় হবে, সঠিক কথা হবে। ভাইয়া আপনি যখন আমার সামনে বসেছিলেন, গুনগুন করে আমি গান শুনছিলাম, তো এটা আমার রিকোয়েস্ট, দর্শকদের হয়তো বা ভালো লাগবে। বেদের মেয়ে জ্যোৎস্নার কি একটা মানে লাইন আমরা শুনতে পারি ভাইয়া কোনো গানের আপনার মুখ থেকে, যেটা হয়তো বা কোনো শোতে হয় না, এটা আমি একটু করতে চাই। বেদের মেয়ে জ্যোৎস্নার আসলে অনেকগুলো গান আছে, আপনার পছন্দের একটা গান, দুইটা লাইন একটু আমরা শুনতে চাই। মানে তার মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়েছে, এই গানটি যেরকম পপুলার হয়েছিল, আরেকটি গান ছিল আমি জেলখানায় ছিলাম, সেই সময় আর কি রাজার ছেলে জেলের মধ্যে তাকে শুকনো রুটি দিচ্ছে, এই নিয়ে গান। এইটা মানুষের মানে হৃদয়ে ভেঙে যেত, যে রাজার ছেলে তার পেট ভরে তাকে খাওয়া দিচ্ছে না। আমি বন্দি কারাগারে,
আমি বন্দি কারাগারে, আছি গোমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। কাজ নিয়ে অনেক কথা হয়েছে, একটু পার্সোনাল লাইফে আসতে চাই। আপনার ওস্তাদ সুভাষ দত্ত ক্যারিয়ারের শুরুতেই বলেছিল যে কাঞ্চন প্রেম ভালোবাসা করা যাবে না। ইলিয়াস কাঞ্চন কিন্তু প্রেম ভালোবাসা দিকে একেবারেই যায়নি, পুরো ফোকাস একদম কাজের দিকে, কোনোভাবেই ক্যারিয়ার নষ্ট করা যাবে না, আমি যতটুকু জানি। তো একটা পর্যায়ে যে কিন্তু দিতি ম্যাডামের সাথে কিছু একটা হলো, বিয়ে হলো, একটু জানতে চাই ছোট্ট করে ব্যাপারটা। আসলে মানে ওনার কথা আমি সবসময় আমি মনে রেখেছি যে, এবং আমাকে উদাহরণ হিসাবে আমাকে অনেকের কথা বলেছে, দেখো ওরা প্রেম করে কিন্তু শেষ। তো যার জন্য এটা খুব ভয় পেতাম আর কি। এবং একবার যখন রোজেনা ম্যাডামের সঙ্গে এরকম একটা ওই গুজব উঠলো, যখন নায়িকাদের সাথে নাচানাচি করা হতো, অনেক ইমোশনাল সংলাপ, নিজে অজান্তে কি কারো প্রতি কোনো ভালো লাগা কিন্তু ডরে করা হয় না। ডরে কিছু করতে। আচ্ছা, ওকে। যে প্রথম কারণে তো আমার ভালোবাসা, প্রথম ভালোবাসা হলো আমাকে ফিল্মে মানে টিকতে হবে, আমাকে এক নম্বর হতে হবে, আমাকে ওই জায়গাটা যেতে হবে। যার জন্য ওই যে বললাম না স্যাক্রিফাইস, এখানে স্যাক্রিফাইস, এখানে ধৈর্য। তো এই যে দিতি ম্যাডামের যে বিষয়টি, সেটি হলো যে আমার স্ত্রী যখন মারা গেল, তারপরে কিন্তু বেশ অনেক বছর পার হয়ে গেল। তো তখন আমাদের আনোয়ারা আপা আর হলো গিয়ে আমাদের রাজীব তো মরে গেছে, আমার বন্ধু ছিল, এরা দুজন আমাকে মানে খুব মানে কনভিন্স করেছে আর কি, যে ওর 2টা বাচ্চা আছে, তোরও 2টা বাচ্চা, তো এদেরকে বাচ্চা 2টারও যদি তুই মানুষ করতে পারো তাহলে তো একটা ভালো কাজ হয়, আর তুই তো ভালো কাজ করো সবসময়, তো আর কোনো বাধাও তো, তোরা একসঙ্গে অনেকদিন কাজ করছো, একজন আরেকজনকে দেখে বুঝেছো, এইভাবে আসলে। আর ওই সময় আরো একটা জিনিস, আমার মা মানে আপনার তখন আমার এই বাচ্চাদের দেখাশোনা করে, আমার মাও তখন খুব অসুস্থ হয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে মানে এটাকে মানে অ্যাকসেপ্ট করে নেওয়া। ভাই, আপনাকে কিন্তু প্রচুর দর্শক ভালোবাসে, বাংলার প্রচুর মানুষ আপনাকে ভালোবাসে, এবং তারা আপনাকে নিয়ে অনেক ভালোবাসা জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে, এবং তারা আপনাকে নিয়ে কি কি কথা বলেছে আমরা একটু দেখব। আপনি ভাই চলুন দেখে আসি আমরা। আমি ইলিয়াস কাঞ্চন সাহেবের একজন ভক্ত। ইলিয়াস কাঞ্চন মানেই হচ্ছে আমাদের সেই বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কি অসাধারণ গান, অসাধারণ ছবি, অসাধারণ কাহিনী। আমরা সেখান থেকে ইলিয়াস কাঞ্চনকে আমরা বিশালভাবে জানি। ইলিয়াস কাঞ্চনের অনেক ছবি আছে, যেমন বেনাম বাদশা, বৎসরুদ, সুন্দরী সহ অসংখ্য ছবি। ওনাকে যেখানেই আমরা দেখি না কেন, যে ছবিতেই দেখি না কেন, যে চরিত্রেই দেখি না কেন ভালো লাগে। গ্রামের চরিত্র বলি, শহরের চরিত্র বলি, রাজাবাসার চরিত্র বলি, সব জায়গায় ইলিয়াস কাঞ্চন অসাধারণ একজন মেধাবী, গুণী এবং চমৎকার মানুষ একজন। উনি শুধু চলচ্চিত্রের জন্যই জন্মগ্রহণ করেনি, উনি কিন্তু সামাজিক কাজকর্ম করেন, এবং ওনার নিরাপদ সড়ক চাই, এটা অসাধারণ একটি কাজ। এটা শুধু আমাদের বাংলাদেশে না, বিশ্বের বহু জায়গায় এই নিয়ে আলোচনা হচ্ছে, এই নিয়ে মানুষ সাবধানতা অবলম্বন করছে। তো আমি ইলিয়াস কাঞ্চনের সফলতা কামনা করি। আমি তার অন্যরকম একজন বড় ভক্ত। তার সিনেমা অনেকগুলোই আমার দেখা হয়েছে। যে সিনেমাটা সবাই দেখেছে, সবার মুখে সবার অন্তরে গেঁথে আছে, সেটা হলো বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা আমার দাদা দেখেছে, আমার বাবা দেখেছে, আমি দেখেছি, হয়তো বা আমার বাচ্চারাও দেখবে, ইভেন এই নামটাও মনে থাকবে সবার। আরও শঙ্খমালা দেখেছি, বেঈমান ছবি দেখেছি, চাকর দেখেছি, তার অনেকগুলো সিনেমাই আমি দেখেছি। তার সম্পর্কে বলে শেষ করা যাবে না, এবং সে একজন খুব ভালো একজন মানুষ। ইলিয়াস কাঞ্চন সাহেব উনি বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি। আমি ওনার অনেক ছবি দেখেছি, এবং বাংলাদেশের ছবিকে একটা অন্যতম পর্যায়ে উনি নিয়ে গিয়েছিলেন, এবং ওনার ছবি যতগুলি আমি দেখেছি আসলে ওনার তুলনা হয় না। উনি আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, আর ওনার স্ত্রীর মৃত্যুর পরে উনি আমাদের নিরাপদ সড়কের জন্য যেই সংগ্রাম এবং তিনি ঘাম ঝরিয়েছেন, যে ধরনের অবদান তিনি রেখেছেন, অনেক মুজাহাদা, অনেক কষ্ট, অনেক ইসের মাধ্যমে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে আমরা নিরাপদ সড়কের একটা দিবস হিসাবে
বাংলাদেশে উনি প্রতিষ্ঠা করতে সমর্থবান হয়েছেন। আমি তার একজন ডাই হার্ট ফ্যান হিসাবে, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি চাই আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দেখ। ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। ওনার সম্পর্কে বলতে গেলে ওনার অসংখ্য সিনেমা আমরা দেখেছি। বিশেষ করে ওনার ভেজা চোখ সিনেমা দেখতে যেয়ে আমি অনেক কান্না করেছি। ছোটবেলা থেকেই ওনার সিনেমা দেখি এবং ওনার সিনেমা দেখতে আমাদের অনেক ভালো লাগে। এই যে দর্শকদের এত ভালোবাসা, আপনাকে নিয়ে এত ভালো ভালো কমেন্ট, এই বিষয়গুলো কেমন লাগে ভাইয়া? আসলে মানে দর্শক ছাড়া তো কোনো শিল্পী কোনোদিনই শিল্পী হতে পারে না। আর দর্শকরা যখন ভালো বলে সেটা অবশ্যই অনেক অনেক ভালো। সর্বশেষ একটা প্রশ্ন রাখতে চাই, আমাদের দেশের সিনেমা চলচ্চিত্রে আপনার এক্সপেকটেশন কি, কি চাওয়া রয়েছে? দেশের মধ্যেই তো চলচ্চিত্র, দেশের মধ্যেই নিরাপদ সড়ক, দেশের মধ্যেই সবকিছু। আর যদি একটা সুন্দর জাতি আপনি গঠন করতে পারেন, যে জাতি সকলেই দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, শুধু নিজেরটা চিন্তা করবে না, এইরকম একটা জাতি যদি গঠন করা যায়, তাহলে সত্যিকার অর্থে যে স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি, যে স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছিল, সেই স্বাধীনতা, সেই বাংলাদেশ আমরা পাবো, আদর্শ আমরা বাংলাদেশ পাবো। একদমই তাই, একদমই তাই। তো গল্প কথায় আড্ডায় আজকে তারকা কথা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভাই। আমার অনেক কিছু জানার ছিল আর অনেক গল্প করার ছিল, কিন্তু সময় আর হাতে নাই, কিছু করার নেই। তো আপনার অনেক ফ্যান, দর্শক, ফলোয়ার আপনাকে দেখছে, যদি তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলেন ভাইয়া। আমি দর্শকদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই যে নিজেকে চিনুন আগে, এবং আপনার কি করা উচিত সেটা ভাবুন। আপনি হুট করে কোনো কিছু করবেন না, হুট করে এর জন্য করবেন না। আমি একটা জিনিস যেটা দেখছি যে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে বাংলাদেশে মানে ডিজিটাল বাংলাদেশ হয়েছিল, এটার একটা সুফল পাওয়ার জন্য সরকার চেষ্টা করেছিল, কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু দিনকে দিন এখন এমন জায়গায় যাচ্ছে যে আমাদের পরিবার, আমাদের সামাজিক অবস্থা সমস্ত কিছু কিন্তু নষ্ট করে দিচ্ছে। আপনি যে পোস্টটা দিচ্ছেন, মানে অন্যের সম্পর্কে বলছেন, আপনি কি একবারও ভেবে দেখছেন যে আপনার এই পোস্টটার জন্য যার সম্পর্কে আপনি বলছেন তার সম্মানহানির কথা, তার মান মর্যাদার কথা কোন জায়গায় যাচ্ছে? যে কাজই করেন একটু চিন্তা করে করবেন। যদি চিন্তা করে করেন তাহলে কিন্তু অন্যের কষ্ট হবে না, অন্যের দুঃখ হবে না। আর মানে সোশ্যাল মিডিয়াতে যা মন চায় তাই কিন্তু আপনারা পোস্ট করবেন না, এটা আমার অনুরোধ। পোস্ট করার আগে অন্তত একটু ভাববেন যে এটা করা ঠিক হবে কি ঠিক হবে না। সমাজকে গঠন করার জন্য, আগামী প্রজন্মকে সঠিক জায়গায় চালানোর জন্য এবং অনেক রক্ত ঝরার এই দেশটিকে একটা মানে সুন্দর দেশ গড়ার জন্য সকলেই এগিয়ে আসুন। ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আজকে তারকা কথনের আয়োজন এ পর্যন্তই ছিল। আমাদের মাঝে উপস্থিত ছিলেন সুপারস্টার কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন। তার সম্পর্কে আমরা সবকিছুই জানি মোটামুটি, কিন্তু কিছু জানা অজানা গল্প কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। ইলিয়াস কাঞ্চনের মতো সুপারস্টার কিংবদন্তি এমন কিছু কাজ করে গেছেন দেশের জন্য, এই কাজগুলো অবশ্যই আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমরা তার কাজ দেখব এবং তার সম্পর্কে আরো জানার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।